সীমান্ত উত্তেজনা, ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিকভাবে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোর চাপ এবং বাহ্যিকভাবে আন্তর্জাতিক চাপ ক্রমাগত বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর। আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সীমান্তে উত্তেজনা কয়েকদিন ধরেই লাগাতারভাবে একদিন পর পর বিভিন্ন পয়েন্টে উত্তেজনা বাড়ছে। সেখানকার সীমান্তবর্তী যে গ্রামের মানুষগুলো রয়েছেন তাদের সঙ্গে বিএসএফ এর কখনো সংঘর্ষ হচ্ছে, কখনো ভারতের ওই পাশের সীমান্তের ওই পরবর্তী যে ভারতের সীমানা ঘেঁষে যারা বসবাস করেন তাদের সঙ্গে বাংলাদেশের জনগোষ্ঠী যারা বাংলাদেশের সীমান্ত ঘেঁষে বসবাস করেন তাদের সঙ্গে এক ধরনের উত্তেজনা দিনের পর দিন কিন্তু বাড়ছে। এই সীমান্ত উত্তেজনার মধ্যেই বাংলাদেশের নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তার পরিবর্তে ভারতের যে বাংলাদেশের নিযুক্ত যে হাই কমিশনার রয়েছেন, রাষ্ট্রদূত রয়েছেন, তাকে কিন্তু ডেকে পাঠিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে ভারতের সেনা প্রধান তাদের যে বার্ষিক যে একটি ভাষণ থাকে, সেই বার্ষিক ভাষণে ভারতের সেনাপ্রধান সীমান্ত বিষয় নিয়ে, বাংলাদেশের সাথে সীমান্তের বিষয় নিয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে তার খুবই ভালো আন্তরিক যোগাযোগ রয়েছে। তার সঙ্গে বাংলাদেশের যে সেনাপ্রধান রয়েছেন তার সঙ্গে প্রায়ই তার কথাবার্তা হয় এবং সীমান্ত থেকে শুরু করে তাদের প্রতিরক্ষার মধ্যে কোনো ধরনের উত্তেজনা নেই। যে উত্তেজনাটুকু এখনো বিরাজ করছে সেই উত্তেজনা মোটামুটি দাগে নির্বাচিত কোনো সরকার গঠন করার পরে এই উত্তেজনাটুকু থাকবে না। অর্থাৎ তারা একদম সম্পূর্ণ একটি মোটা দাগে একটি বার্তা দিয়ে দিল, সেটি হচ্ছে নির্বাচিত সরকার বাংলাদেশে আসলে যত ধরনের সমস্যা আছে সেই সমস্যার সমাধান হয়ে যাবে, এটি একটি বার্তা। দ্বিতীয়ত হলো, ভারতে কিছুদিন আগে মার্কিন যে নিরাপত্তা পরিষদ রয়েছে তার উপদেষ্টা জ্যাক সুলেভান তিনি এসেছিলেন ভারতে সফরে এবং কয়েক দফায় সফর করেন এবং সেই সফরে কি হয়েছে, কি ধরনের আলোচনা হয়েছে, কোন ধরনের বৈঠকে, কোন ধরনের, যেহেতু বাইডেন প্রশাসনের একদম শেষ মুহূর্ত পার করছে এই প্রশাসন, সুতরাং সেই জ্যাক সুলেভানের ভারতে সফর খুবই গুরুত্বপূর্ণ সফর ছিল এবং সেই সফরে কি হয়েছে কি না হয়েছে এগুলো নিয়ে ভারতের মিডিয়া, বাংলাদেশের মিডিয়া কেউই সেভাবে কোনো ধরনের তথ্য পায়নি বা তথ্য প্রকাশ করতে পারেনি। কিন্তু জ্যাক সুলেভান যখন যুক্তরাষ্ট্রে ফেরত গেল, যুক্তরাষ্ট্রে ফেরত যাওয়ার পরে একজন ভারতীয় সাংবাদিক তিনি বাংলাদেশের বিষয়টি নিয়ে প্রশ্ন করেন তাকে। সেই প্রশ্নের জবাবে জ্যাক সুলেভান যে তথ্য দিয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশের সমৃদ্ধি, অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে স্থিতিশীলতা, সেগুলোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রও সেটা চায় এবং ভারতও সেটা চায়। এবং জ্যাক সুলেভান তিনি বলেছেন যে তখন জ্যাক সুলেভানকে যখন প্রশ্ন করা হয় যে বাংলাদেশে যে আগস্টে যে ধরনের অভ্যুত্থান হয়ে গেল এর পেছনে আসলে আমেরিকা জড়িত কিনা, সেই বিষয়ে তখন জ্যাক সুলেভান বলেন যে মোটেও আমেরিকায় এর সঙ্গে কোনো সম্পর্কই নেই এবং তিনি বিনয়ের সঙ্গে জানান যে এই বিষয়ে আমেরিকার কোনো ইনভলভমেন্ট নেই। তবে তিনি আরেকটি যোগ করে দেন আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে শুধু তিনি নয় বা আমেরিকাই নয়, ভারত সরকারও সেটা বিশ্বাস করেন যে আমেরিকার ইনভলভমেন্ট আদৌ এই আগস্টের গণ অভ্যুত্থানে ছিল না। এবং তিনি বলেন ভারত এবং আমেরিকা দুই দেশই চায় যে বাংলাদেশে একটি সমৃদ্ধ, একটি স্থিতিশীল অবস্থা বিরাজ করুক এবং নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মাধ্যমে, খুব দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে বাংলাদেশের ক্ষমতা যাক, সেটি বলেছেন। এবং আরেকটি বিষয় হলো যে এই হয়তো আর অল্প কয়েকদিনের মধ্যেই ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গ্রাসিটি তিনি চলে যাচ্ছেন। তিনি যাওয়ার আগে তিনি একটি ভারতের যে গণমাধ্যম তাকে সাক্ষাৎকার দেওয়া বলা হচ্ছে যে এটি সর্বশেষ সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ভারত এবং আমেরিকা উভয় দেশই চায় খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন বা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নির্বাচন হোক, অনুষ্ঠিত হোক এবং গণতান্ত্রিক
রাষ্ট্রের কাছে, গণতান্ত্রিক সরকারের কাছে বাংলাদেশের ক্ষমতা হস্তান্তরিত হোক। এই গেল রাজনৈতিক বাহ্যিক চাপ। এরপরে অভ্যন্তরীণ চাপ তো রয়েছেই। অভ্যন্তরীণ চাপ কি? অভ্যন্তরীণ চাপ হচ্ছে বাংলাদেশের যে কয়েকটি বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে বিএনপির মতো যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা কিন্তু অভ্যন্তরীণভাবে চাপ প্রয়োগ করছে যে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপর এক ধরনের চাপ জারি রেখেছে তারা। এটি গেল অভ্যন্তরীণ চাপ। এবং রাজনৈতিক অন্যান্য দলগুলো, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে দেশের যে ল অ্যান্ড অর্ডার বলতে যা ছিল সেগুলো একদমই কিন্তু নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এবং যে সামাজিক যে কাঠামোগত বিষয়গুলো ছিল সেগুলো মোটামুটি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এবং তার বড় উদাহরণ হচ্ছে কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্ষুদ্র নিগোষ্ঠী, যা একটি সংগঠন, যারা ছাত্রছাত্রী শিক্ষার্থীরা, তারা কিন্তু একটি দাবি নিয়ে এনসিটিবি ভবনের দিকে যাওয়ার সময় তারাও কিন্তু হামলার শিকার হয়েছে এবং খুবই মারাত্মকভাবে হামলার শিকার হয়েছে। সুতরাং এই যে বিষয়গুলো একটা অভ্যন্তরীণ চাপ ক্রমাগতভাবে সৃষ্টি করে যাচ্ছে। যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা খুবই তুঙ্গে, তখন দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক তাদের একটি ওয়ার্ল্ড ইকোনমিক প্রসপেক্টাস তারা ঘোষণা করেছে। এবং সেই ঘোষণা বা সেই গবেষণাপত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশে আগামী বছর জিডিপি কমে 4.1%, অর্থাৎ 4.1% নেমে আসবে, যেটা বাংলাদেশের এই সর্বশেষ প্রায় 15-20 বছরে দেখা যায় যে বাংলাদেশের জিডিপি কখনো 5-এর নিচে নামেনি। অনেক সময় দেখা যায় যে 6-এর নিচেই ক্রমাগত 2-3 টার্ম, অর্থাৎ 15 বছরে দেখা গেছে 6-এর নিচেই নামেনি। সেখানে এখন বলা হচ্ছে যে 4.1%-এ নেমে আসতে পারে। এর কারণ হিসেবে দুটি বিষয়কে তারা ওয়ার্ল্ড ব্যাংক সামনে নিয়ে এসেছে। সেটি হলো যে ক্রমাগত বিনিয়োগকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, অর্থাৎ সংকোচন করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। কোনো দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকলে আপনারা সবাই জানেন সেইখানে কেউ বিনিয়োগ করতে চায় না, বড় ধরনের ঝুঁকি নিতে চায় না, ব্যবসায়ীরা বড় ধরনের কোনো ইনভেস্টমেন্টে যেতে চায় না। এবং সর্বশেষ এই 5 মাসে আমরা দেখেছি যে বিগত এই 5 মাসে আমরা দেখলাম যে নানান সময়ে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে বেকারের সংখ্যা বাড়ছে এবং সেটার প্রভাব কিন্তু সামাজিকভাবে পড়ছে। কারণ যে হাজার হাজার যখন কর্মী কর্মসংস্থান হারাচ্ছে, তারা আর কি করবে? বাঁচার তাগিদে তারা অনৈতিক কাজ বা সামাজিক যে অবক্ষয়ের যে জায়গাগুলো, সেখানে কিন্তু তাদের ইনভলভমেন্ট হচ্ছে, কারণ তাদের তো বাঁচতে হবে। সুতরাং এই জায়গাগুলো বড় ধরনের একটি সংকটের, একটি অনিশ্চয়তার জায়গা বাংলাদেশকে কিন্তু ফেলে দিচ্ছে। আগামী বছরে অর্থনীতির যে গতি এখন রয়েছে সেটা কিন্তু কমে আসবে এবং মূল্যস্ফীতি আরও চড়া হবে। অর্থাৎ মূল্যস্ফীতি চড়া হওয়া মানে দ্রব্যমূল্যের দাম আরও বেশি চড়া হবে এবং অর্থনীতির গতি কম হওয়া মানে মানুষের কাছে অর্থের যোগানটা কমে আসবে। অর্থাৎ আমার যে চাহিদা সেই অনুসারে আমার কাছে সেই টাকা থাকবে না, অন্যদিকে আবার দ্রব্যমূল্যের দামও বৃদ্ধি পাবে। এটা আমার কথা না, এটা ওয়ার্ল্ড ব্যাংকের যে ওয়ার্ল্ড ইকোনমিক প্রসপেক্টাস সেটা প্রকাশ করেছে। সেই ওয়ার্ল্ড ইকোনমিক প্রসপেক্টাসে এটি বাংলাদেশ বিষয়ে তারা ব্যাখ্যা করেছে। আরেকটি বিষয় হচ্ছে IMF এর কথা বলছিলাম। সেই IMF কিন্তু তারা যে বিগত সরকার, আওয়ামী লীগের সরকারের আমলে IMF এর কাছ থেকে যে ঋণ তারা চুক্তি করেছিল, সেই চুক্তির ধারাবাহিকতায় সেই কিস্তি দেওয়ার আগে কিছু নির্দেশনামূলক শর্ত তারা দেয় এবং সেই শর্তের মধ্যে প্রধানতম শর্ত হচ্ছে কর কাঠামো পরিবর্তন। কর কাঠামোগত যে পরিবর্তন কথা বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক বলুন আর বর্তমান সরকার বলুন, বর্তমান সরকার এই কর কাঠামো পরিবর্তন আনতে গিয়ে যেটা করলো সেটি হচ্ছে যে প্রায় শতাধিক পণ্যের উপর শুল্ক আরোপ করলো, ভ্যাট বসালো এবং যার ফলে সাধারণ মানুষের উপরে এই ভ্যাটের বোঝা এখন কিন্তু মানে একেতে গলার উপরে দ্রব্যমূল্যের দাম, তার উপরে আবার যখন ভ্যাট আরোপ করা হয় তখন তো সাধারণ মানুষের নাবিশ্বাস আসবেই। এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন পোশাক খাতে আগে যেখানে 7.5% ভ্যাট দিতে হতো, এখন এসে সেই ভ্যাট 15% দিতে হচ্ছে
এবং যার ফলে ভ্যাটের সংখ্যা বাড়ছে এবং রেস্টুরেন্টে খেতে গেলে পরে সেটার ভ্যাট দিতে হচ্ছে বেশি, এবং এরকম প্রায় 100টি পণ্যের উপরে ভ্যাট আরোপ করা হয়েছে, যেটি আমরা দেখতাম যে বাজেট যখন প্রণয়ন হতো সেই বাজেটে ভ্যাটগুলো বাড়ানো হতো, কিন্তু এখন দেখলাম যে বাজেটের আগেই কিন্তু ভ্যাট বাড়ালো সরকার। যখন আইএমএফ বলছে যে কর কাঠামো পরিবর্তনের অর্থ এই নয় যে কর এমনভাবে পরিবর্তন করা হবে যেটা সাধারণ মানুষের উপরে কর আরোপ হবে। এই আইএমএফ এর কর কাঠামোর যে পরিবর্তনগত দিক সরকারকে যে শর্তগুলো দেওয়া হয়েছিল, সেই শর্ত হতে পারত উচ্চ শ্রেণীর উপর কর আরোপ করা, বা যে বিলাসবহুল পণ্যের উপর কর আরো বেশি করা। সেটা না করে সরকার বরং এই নিম্ন পর্যায়ের বা মধ্যবিত্ত শ্রেণীর পর্যায়ে কর আরোপটা বাড়িয়ে দিল। এখন বিষয় হচ্ছে যে সীমান্ত নিয়ে এমনিই সরকার চাপে আছেন, বিশেষ করে বাহ্যিক এবং অভ্যন্তরীণ যে রাজনৈতিক চাপ, সেই চাপ তো একের পর এক জারি রয়েছে। এবং এর মধ্যে আবার যখন ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এই ধরনের শর্ত বা এই ধরনের যখন তথ্য প্রকাশ করে, তখন অর্থনৈতিকভাবে সরকারকে আরও চাপ সৃষ্টি করে কিনা সেটিও ভাবিয়ে তুলছে সবাইকে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।